সবাইকে জানাই অষ্টমীর শুভেচ্ছা। তো প্রত্যেক বছর তো আমরা আশ্বিন মাসে যে দুর্গাপুজোটাও হয় তখনই কিন্তু আমরা একদম আনন্দ উৎসব ড্রেসপত্র কিনা মানে জমজমাট সেই আয়োজন। কিন্তু এখন যে পুজোটা হচ্ছে চৈত্র মাসে এটাই কিন্তু মেন কালীর পুজোটা। তো এটা তো নিয়ম মাফিক পুজোটা হয়, কিন্তু ওই যে আশ্বিন মাসে হয় তখনই কিন্তু সবার মধ্যে একটা আলাদা যেন আনন্দের ইয়েটা থাকে। ওই যে ড্রেসপত্র কিনা, তারপর পুজো আসছে সেই একটা শোনা যায়, কিন্তু মেন যে নিয়মের পুজোটা কিন্তু এখন হচ্ছে। আগে নাকি এই চৈত্র মাসে কিন্তু দুর্গা পুজোটা হতো। তো এদিকে দেখো আমার শাশুড়ি মা সকাল সকাল ফুল টুল নিয়ে আসলো। শাশুড়ি মা আজকে আমার আসনে দিচ্ছে পুজো, অন্যদিন তো ফুল আর এমনিতে ধূপ দেখিয়ে দিই আর ফুলটা দিয়ে দিই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভাবলো কি যে না, আজকে মা লক্ষ্মীর ঘটও বসাবে আর আজকে একটা ভালো দিনও, তাই জন্য কিন্তু শাশুড়ি মা আজকে আসনে পুজো দিচ্ছে। বেশ কতদিন বাদে কিন্তু আজকে ঠাকুর ঘরের মানে প্রসাদ খেতে পারছে। তো আজকে হয়ে যাবে মনে হয় 15-16 দিন পরে। তো এদিকে শাশুড়ি মা তো পুজো দিয়ে নিচ্ছে আর আমি এদিকে সকালের টিফিন ওষুধপত্র খেয়ে এদিকে এখন কেকটা খেয়ে নিলাম। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলায় মুখ টুক ধোয়া কমপ্লিট, তোমাদের দাদা ভাই খেলো চা, আমি আজকে আর চাটা খাইনি। এতে এখন গরম পড়ে যাচ্ছে তাই চাটা খাইনি। আরও বিশেষ করে কী বলো তো, আমি গরুর দুধের চা না আমি খেতে পারি না। চাটা একদম পাতলা হয়, আমার ভালো লাগে না গরুর দুধের চা খেতে। খালি যদি আবার দুধের মধ্যে চাটা করা হয় তখন দেখবো আবার সেই চাটা ভালো লাগে। তো আমি আর চাটা খাইনি, আর এদিকে আমার ওষুধপত্র খেলাম, খেয়ে এদিকে এই যে টিফিন নিয়ে নিলাম। গিয়েছিলাম একটু রাস্তায়, মানে আমাদের মানে গেটের সামনে একজন সবজি নিয়ে যাচ্ছিল। তো তোমাদের দাদাভাই বলছিল দেখি কী সবজি পাওয়া যায়। তো ভেবেছিলাম যদি এই সাজনাটা পেতাম তাহলে তো আনতাম, কারণ কালকে তো মাছ নিয়ে এসেছিলো রাত্রিবেলায় দেখলে। তো ভেবেছিলাম মাছ অন্যভাবেই রান্না করবো, সাজনা দিয়ে না, সাজনা ভেবেছিলাম একটু চচ্চড়ি রান্না করবো। তো এদিকে গিয়েছিলাম বেগুনের জন্য, সাজনার জন্য, তো ওগুলো পাওয়া যায় না। বেগুন আমার ঘরে আছে 2-3টা বেগুন, তো সাজনাটার আমার দরকার ছিল, তো নেই। তো তাই জন্য তো চলে আসলাম, আর রাখা হলো না। আর এদিকে এখন করবো টিফিনটা করে তারপর এদিকে ভাত টাত বসাবো, রান্নাবান্না বসাবো। আজকে তো কালকে যেহেতু মাছ আনলো তো আজকে তো মাছই রান্না হবে। তো চলো করি। আর আজকে তো আবার অষ্টমী, দেখবে ওই যে আশ্বিন মাসের যে পুজোটা হয় এটাই কিন্তু আমরা সবাই মানি, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন নিরামিষ খাই। কিন্তু এখন যে মেন পুজোটা কিন্তু এখনই কালীর পুজোটা, এই সময় কিন্তু আমরা মানি না। যাদের বাড়িতে পুজো হয় তো তারা মানে, আর অনেকে মনে হয় মানে, কিন্তু আমি বিয়ের আগে ওই রকম পাইনি বা বিয়ের পর ওই রকম পাইনি। এখনকার পুজোটা নাকি মেন, কিন্তু এখন দেখবো কিন্তু মানুষে মানে না। ওই আশ্বিন মাসের পুজোটা দিয়ে কিন্তু সবাই ওই নিরামিষ খাওয়ারই এটা মানে। তো আজকে তো অষ্টমী, আমার শাশুড়ি মা আবার সকাল সকাল গিয়েছিল নদীতে স্নান করতে, আসার সময় আবার জল নিয়ে আসলো। প্রত্যেক বছর আমার শাশুড়ি মা কিন্তু এরকমটা করে। তো তোমাদেরকে দেখাবো জলটা যে নিয়ে আসলো। তার আগে চলো এদিকে আমি এখন টিফিনটা করি। প্রত্যেক বছর এই অষ্টমীর দিনে না আমার শাশুড়ি মা কিন্তু সকালবেলায় নদীতে স্নানে চলে যায়। তো স্নান করে আসার সময় আবার আমাদের জন্য কিন্তু জল নিয়ে আসে। তো নদীতে তো আর স্নান করতে যেতে পারি না, কিন্তু এই একটা দিনেই কিন্তু নদীর জলটা দিয়ে আমরা স্নান করি। আর এদিকে দেখো কালকে তো শাকটা কেটে রেখে দিয়েছিলাম, হেলাঞ্চা শাক, যেটাকে আমরা তিতির ডোকা বলি। হেলাঞ্চা শাক করবো আজকে, আলু বেগুন ভাজি করে হেলাঞ্চা শাকটা রান্না করবো, আর এদিকে কুমড়োটা সেদ্ধ করবো। তো কুমড়োটা কিন্তু রান্না করতাম শুটকি মাছ দিয়ে, কিন্তু শুটকি মাছ এখন আমি আবার কদিন খেতে পারবো না। তো এই যে 10-15 দিন গেলে আবার কিন্তু খেতে পারবো, না হলে কিন্তু এই কুমড়োটাকে আমি কিন্তু শুটকি মাছ দিয়ে রান্না করতাম। আর শুটকি মাছ আমার খুব প্রিয়, কিন্তু এখন যেহেতু ওষুধপত্র খাচ্ছি একটু নিয়ম মেনে তো খেতেই লাগবে তাই। তো এদিকে দেখো এবারে মাছটাও ফ্রিজ থেকে বের করে নিলাম, কারণ মাছটা কালকে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো মাছটা এখানে বের করে রাখলাম যাতে বরফটা কেটে যায়। আর এদিকে পেঁয়াজ কিছুটা কেটে নিয়েছি, আজকে বানাবো মাছের তেল ঝাল। তো মাছটাকে বলছি পেঁয়াজটাকে একটু নুন মাখিয়ে ভালো করে একদম কষলে রেখে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা নরম হয়ে থাকবে। আর মাছগুলোও বেশ তেলাক্ত জানো তো, এই মাছগুলো দিয়ে কিন্তু এরকম কাঁচা তেলের মাছটা খেতে বেশ ভালোই লাগবে। তো এদিকে এই যে ভালো করে পেঁয়াজটাকে একদম কিন্তু মেখে নিচ্ছি, তাহলে কী হবে বলো তো, পেঁয়াজটা একদম নরম হয়ে থাকবে। তারপর তো মশলাপাতি যা যা দেওয়ার সব কিছু মাছ টাছ দিয়ে একদম সর্ষের তেল দিয়ে মেখে রেখে কিছুক্ষণ বাদে কিন্তু করে নেবো। 8 ঘন্টা মতো রেখে দিতে পারলে কিন্তু বেশ ভালো হয়। তো দেখি কতটুকু সময় রাখতে পারি। আর এদিকে পেঁয়াজটাকে মেখে এই যে কয়েকটা বাসনকুসন ছিল, তো কয়েকটা বাসনকুসন আবার ধুয়ে নিচ্ছি। তো আজকে কয়েকটা বাসনকুসন আমি আবার ধুচ্ছি, না হলে কতদিন যাবত না তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বাসনকুসন এগুলো কিন্তু ধুয়ে ধুয়ে দিচ্ছে। তো আমিও আজকে আবার কয়েকটা ধুয়ে নিচ্ছি। তো কী বলো তো, একার সংসারে না শরীর অসুস্থ হলে অনেকটা কষ্ট হয়ে যায়। এই যে তোমাদের দাদাভাইয়েরও কষ্ট হতো, ওই দোকান থেকে এসে ও রান্না করতো, সকালের রান্নাটা আমি করতাম, ওই কাটাকুটি করে আস্তে ধীরে করে আমি বসাতাম, কিন্তু ওই যে বাসন ধোয়া বলো এটা ওটা অনেক কাজ থাকে তো সংসারে। তো তোমাদের দাদাভাইয়ের অনেকটা কষ্ট হয়ে যেত, ও সারাদিন দোকানে একটা মানে পরিশ্রম করে এসে আবার এই কাজ, তো একার সংসারে অনেক কষ্ট হয়ে যায় জানো তো। তো যাক, শরীরটা তো এখন একটু একটু মানে হচ্ছে, আগের তুলনায় পুরো এখনও ঠিক হয়নি, মানে একটু একটু। তো সেই
কাজে বাজে মানে যতটুকু মানে করতে পারছি ততটুকুই করছি। আর তোমাদের দাদাভাই বলছে বেশি যেন ইয়ে না করি, তো এই হালকা পাতলাভাবে কাজগুলো করি। এখন তো কতদিন যাবত একটুখানি রেস্ট থেকে তারপর গিয়ে শরীরটা একটু ঠিক হলে তারপর গিয়ে আবার আস্তে ধীরে আগের মতো কিন্তু মানে কাজ টাজ করতে পারবো। তো এবারে এই শরীর খারাপ হওয়ার পর থেকে আমার শরীরে যেন এনার্জিও নাই। কী হয় মনে তো, আমার মনে হয় আমাকে যদি কেউ একটু হালকা ধাক্কা দেয় না, আমি মনে হয় পড়ে যাবো। মানে এইরকম শরীর আমার দুর্বল হয়ে গেছে, এতটা পরিমাণ আমার শরীরের ইয়ে হয়েছে। তো একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার কি হয়েছে, তো এমনই একটা সমস্যা। তো আমি চাই না ভিডিওতে বলতে, মানে ওই যে মেয়েদের অনেক রকমের সমস্যা থাকে না, ওই রকম একটা শারীরিক সমস্যা হয়েছে। তো এখন তো ডক্টর দেখালাম, ওষুধ টষুধ খাচ্ছি, এখন আগের তুলনায় একটুখানি কম। তবে এখন টেস্ট, ব্লাড টেস্ট, তারপর সোনোগ্রাফি এগুলো দিয়েছে। এগুলো টেস্ট করানোর পর আবার ডক্টর দেখালে বুঝতে পারবো আসলে শরীরের মধ্যে কী আমার মানে হয়েছে, এই সমস্যাটা আমার কিসের জন্য হয়েছে। তো যাক, এদিকে এবারে দেখো এই যে এই বাটি বল এগুলো ধোয়ার ছিল, এগুলো ধুয়ে নিলাম। আর মাছটাকে কিন্তু ওই সাইড দিয়ে দেখো মেখে কিন্তু আমি রেখে দিয়েছি। আর আজকে হেলেঞ্চা শাকটাকে না আমি কিন্তু আলু আর বেগুন দিয়ে ভাজি করছি, নামানোর আগে আবার একটুখানি ঘি দিয়ে কিন্তু নামাবো। হেলেঞ্চা শাকটা তোমাদের দাদাভাই বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমার খুব কিন্তু ভালো লাগে। তো হেলেঞ্চা শাক আমি আগের ওই পাতা মানে আগের যে পাতাগুলো হয় এই পাতাগুলোকে তো বড়া ভেজে খেয়েছিলাম, আর এইগুলোকে এই যে আলু বেগুন দিয়ে কিন্তু ভাজি করছি। একটা সময় আমার বাপের বাড়ির এখানে নদীর সাইড দিয়ে কতগুলো যে উঠে থাকতো, এগুলো খেতামই না, ওই মাঝে মধ্যে এনে বড়া খেতাম। আর এখন আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, এখন যেন আমার খেতে ভালো লাগে এগুলো, তবে আমি সেদ্ধটা খেতে পারি না। এদিকে দেখো, এদিকে এই আজকে বিছানার চাদর টাদরগুলো ধুয়েছিলাম কতদিন যাবত, আজকে 2-3 দিন যাবত এত পরিমাণে আমার চুলকানো হচ্ছে শরীরের মধ্যে, মানে কি বলবো, বিশ্বাস করবে না বললে। আমি বিছানায় রাত্রিবেলা যখন শুতে যাই না, সারাদিনই একটা মানে চুলকানো থাকে, রাত্রিবেলা যেন চুলকানোর পরিমাণটা আরও বেড়ে যায়। তারপর তোমাদের দাদাভাইয়েরও কালকে এরকম হয়েছে। তো তোমাদের দাদাভাই বলছে এটা কিসের জন্য হলো, যে বিছানার মধ্যে কি কোনো কিছু মানে অনেক সময় তো পোকা টোকা মানে এটা ওটা লাগলে অনেক সময় এরকম হয়, এটার থেকে না কি আমার তো হাত পা একদম মানে পুরো চুলকাবে, শুধু এত পরিমাণে চুলকানো হয়। তো তাই জন্য কিন্তু আজকে বিছানাটা ধোয়া হচ্ছে। তো মেশিনে তো কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই এদিকে আমাকে ড্রাই করে দিল, আর আমি এদিকে এখন কাপড়গুলোকে কিন্তু মেলে দিচ্ছি। তো কম্বলটাও দিয়ে দিয়েছি, এখন তো পাতলা একটা কম্বল নামানো। তো তোমাদের দাদাভাই বলছে কম্বলটা নাকি তোমাদের দাদাভাই এনে মেলে দেবে, আমি যেন না দিই। তো আমি এদিকে বেড কাভার আর এইগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো বেশ রোদ দিয়েছে, কদিন একটু বৃষ্টি দিলে তারপর দেখবে রোদটা যে দেবে, বাপরে বাপ গায়ে যেন লাগে, এখনই রোদটাই যেন গায়ে লাগে। আর যেই না একদম চৈত্র মাসের লাস্ট, তারপর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস ভাদ্র মাস, তখন তো বাপরে বাপ এত পরিমাণে রোদ দেয়, তখন রোদের ইয়েতে যেন আর বাইরে আসা যায় না। তো এদিকে দেখো কাপড় চোপড় তো এখন মানে এমনিতেই জল টানিং দিয়ে কাপড় চোপড় দিয়ে দিলেই কিন্তু কাপড় চোপড় শুকিয়ে যায়। তো যেহেতু মেশিনে ধোয়া হচ্ছে তাই জন্য মেশিনে ড্রাই করে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো এই যে কাপড় চোপড়গুলো তো একবারে এইভাবে মেলে দিয়েছি এখানে। আরও কিন্তু বাদবাকি রয়েছে, মশারি রয়েছে, তারপর এদিকে আমার কম্বলটা রয়েছে। তো ওইগুলো তোমাদের দাদাভাই বলছে তোমাদের দাদাভাই নাকি ঠিকঠাক করে দেবে এগুলো। তো আমি এগুলোকে দিয়ে তারপর এদিকে দেখো এই সাইডের ইয়েগুলো মুছে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখো এদিকে কিন্তু ওই যে কম্বলটাও ড্রাই করে নিয়েছে। এবারে তোমাদের দাদাভাই কম্বলটাকে দেবে মেলে, আর এদিকে এখন মশারিটা দিয়ে দেবে ড্রাইয়ের জন্য। আর আমি এদিকে কিন্তু এই ফাঁকে এই সাইডের কাজগুলো করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু মানে বকাঝকা করছে আমাকে, কেন এগুলো করছি, শরীরটা একটু না একটু মানে ইয়ে হতে আমি আবার ইয়ে করে নিয়েছি, আবার দেখবে বিছানায় পড়বে, এরকমটা করেছে। কারণ এবারের ভোগান্তিতে না আমিও ভয় পেয়েছি, সাথে আমার বড় ভয় পেয়েছে। এতটা পরিমাণে ভয় পেয়েছি জানো তো, মানে বললে বিশ্বাস করবে না, এতটা ভয় পেয়েছি, সাথে তো কষ্টও পেয়েছি। আর আমি তো একটুতেই ভয় পেয়ে যাই, কী পরিমাণে যে কান্না করেছি একমাত্র আমার ভগবানই জানে। আর সারাক্ষণ শুধু ঠাকুরের গান শুনতাম, সারাক্ষণ শুধু ঠাকুরের গান শুনতাম। কারণ মাঝে তো আমি কয়েকদিন আবার ভিডিওও করিনি, আগের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর শরীরও ভালো ছিল না, আমি যে ক্যামেরা অন করে করে তোমাদের সাথে ইয়ে করবো, মন মেজাজ খারাপ থাকলে তখন কি আর ভালো লাগে বলো এইসব। আর এদিকে দেখো বিস্কিটের কৌটো, তারপর তেজপাতার কৌটো, এই কৌটোগুলো উপর দিয়ে মুছে দিয়েছি। কালকে রাত্রিবেলায় 2টার সময় ঘুম ভেঙে গেল, কেন বলো তো, আমাদের ঘরে তো এখন আবার পক্কা বাসা বেঁধেছে। পক্কার বাসা তো আগে থেকেই, তবে শীতকালটাই ছিল না, ঘরেই ছিল, মানে ডাক টুক তো শুনতাম না, এখন বুঝি না কোথায় ছিল বা কি। এখন তো মানে এত পরিমাণে ডাক দেয় না, ওই কালকে রাত্রিবেলায় 2টার সময় পক্কা ডাক শুরু করলো। তোমাদের দাদাভাইয়েরও ঘুম ভেঙে গেল, আমারও। আর এত পরিমাণে গরম লাগছিল, তারপর তো মানে কি অবস্থা, সাথে সাথে ঘুমও আসছে না। আর রাত্রিবেলায় দেখবে ঘুম না আসলে যেন দিনের বেলাটা কাটানো যায়, কিন্তু রাত্রিবেলায় এরকম সমস্যা হলে না অনেকটা মানে চাপের হয়ে যায়, অনেকটা কষ্ট হয়। তো এদিকে দেখো মাছের মানে ঝোলটা আমার রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো প্রেশার কুকারে ভাত আছে, এক ঝলকে মেনুগুলো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্নাবান্না হয়েছে। তো ভাত, আর এদিকে আছে কুমড়ো যে ভর্তা বানিয়েছিলাম, ভর্তা করেছি। আজকে কিন্তু পেঁয়াজ টিয়াজ দিইনি, আমি তো মানে কুমড়োটার মধ্যে পেঁয়াজ ছাড়াই কিন্তু কুমড়োটা আমি ভর্তা বানাই। আজকে দিতে পারতাম, আজকে তো বৃহস্পতিবার, তারপর আমি পেঁয়াজ দিইনি। আর এদিকে হয়েছে হেলেঞ্চা শাক আলু বেগুন দিয়ে ভাজি। আর এদিকে আছে তোমার কালকে ডালে বড়া করা হয়েছিল যে রাত্রিবেলায়, ডালে বড়া আছে।
আর এখানে আছে তোমার ওই যে মাছের তেল জাল বানিয়েছিলাম, তো এটা আছে। তো এখন সকালের খাওয়া দাওয়া করব, তোমাদের দাদাভাই তো চলে গেলো স্নানে, তো আমি এদিকে এখন গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাবান্না তো শেষ এবারে, তাই জন্য গ্যাস ট্যাস মুছে একদম কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্নার পর সাথে সাথেই গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিতে হয়, না হলে আমার ভালো লাগে না। তো এখন আর গ্যাসটা ধুয়ে পরিষ্কার করলাম না, কারণ রাত্রিবেলা এবার কোনো কিছু করতে গেলেও শুধু মাঝখানে একবার উঠতে হয়েছে, কারণ মোটরের জলে সুইচটা দিয়েছিলাম, তো জলটা ভর্তি হয়ে পড়ছে নিচে, তাই জন্য আবার সুইচটা অফ করতে আমাকে উঠতে হলো। তো ওইদিকে রাত্রিবেলা যদি আবার কোনো কিছু করতে হয়, তাই জন্য কিন্তু আর গ্যাসটা ধুলাম না। রাত্রিবেলায় মনে হচ্ছে না কোনো কিছু করতে হবে, কারণ মাছের ঝুল তো থাকবে, আর একটা বড়া টড়া তো লাগবে, কারণ খালি মাছের ঝুল দিয়ে তো আর খাওয়া যাবে না, তো এগুলো দিয়ে খাওয়া হবে। ওই ডালের বড়াগুলোও রয়েছে, তো ডালের বড়াগুলো তোমাদের দাদা বলছে এখন খাবে না, ওই রাত্রিবেলায় নাকি খেয়ে নেবে, তো তাই জন্য ডালের বড়াটা রয়েছে, কারণ এখন লাঞ্চে শাক খেলো, তারপর কুমড়োর ভর্তা খেলো, তাই। তো এদিকে দেখো বেসিনটা একটুখানি ভালো করে একটু মেজে দিচ্ছি, কারণ কালকে তো মাছ ধোয়া হয়েছিল, তো কালকে আর পরিষ্কার করা হয়নি, তাই জন্য এখন একটু বেসিনটাকে ভালো করে সাবান দিয়ে একটু মেজে ঘষে দিচ্ছি। তোমরা তো জানোই আমি বেসিন সাথে সাথে পরিষ্কার করে নিই, কারণ না হলে একটা ঘরের মধ্যে যেন আস্তে আস্তে গন্ধ আসে। আমার এমনি তো আমার মাছটা বেশি একটা পছন্দ না, তবে আজকে আমার মনের মতো করেই মাছটা কিন্তু রান্না করেছি, মানে মাছের তেল ঝাল করেছি। তো এদিকে দেখো বেসিন আমার কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে, এবারে যাব কিন্তু ওই ঘরে। তো তার মাঝে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তোমার দাদাভাই আসার পর গ্যাসটা মুছে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর বাসন কুসন যা ছিল একদম ধুয়ে তারপর কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে দেখো বেসিন আমার একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, আর এবারে এখন কিন্তু আমি চলে যাব এই ঘরে। তো রান্নাঘর থেকে এই ঘরে এসে প্রায় ঘন্টা খানিকের মতো রেস্ট করলাম, একটুখানি বিছানা এমনিতে শুয়ে রইলাম, আমার জন্য ভালো লাগছে না শরীর, তো একটুখানি রেস্ট টেস্ট করে তারপর কিন্তু আবার কাজে হাত দিলাম। তো এদিকে বিছানার বেড কাভারটা তো ধুয়ে দিয়েছি, তো এটাকে এখন চেঞ্জ করে নিলাম। এই যে দেখো এখন এই বেড কাভারটা কিন্তু আমি পেতে নিচ্ছি, এটা কিন্তু আমি অনলাইন থেকে এনেছিলাম। এই বেড কাভারটা আমার খুব শখের ছিল, খুবই ভালো লেগেছিলো যখন এনেছিলাম। তো এমনিতে কাপড়টাও খুব ভালো, কিন্তু অনেক দিন যাবত পাতার পর কী হয়েছে বলো তো, কালারটা মানে ওই যে সাদার মতো যে একটা কালারটা, সাদা না একদম এটা, তো এই কালারটা না একটু মানে নষ্ট হয়ে যাচ্ছে, মানে কালারটা একটুখানি ময়লা হলেই যেন চোখে লাগে। না হলে বেড কাভারটা আমার এতটা ভালো লাগতো, মানে কি বলবো তোমাদেরকে, খুবই ভালো লাগতো। বালিশ কাভারও মানে সাথে আছে। তো দেখো এবারে বেড কাভারটাকে একদম টান টান করে আমি কিন্তু পেতে নিচ্ছি, কারণ আমার আবার বিছানার চাদর পাততে গেলে যদি টান টান না থাকে ভালো লাগে না। তোমাদের দাদাভাইও সেই রকম, ওই যে বিছানার চাদর কুচকে টুসকে থাকবে ওগুলোও পছন্দ করে না। আর বিশেষ করে ওই যে কি পিছলা কাপড়ের যে বেড কাভারগুলো হয়, বয়েল কাপড় না কি যেন বলে, মিক্সড যে থাকে সুতির সাথে, ওই কাপড়ের মানে বিছানার চাদরে তো তোমাদের দাদাভাই ঘুমাতেই পারে না, মানে কষ্ট হয় ওর ঘুমোতে গেলে নাকি। আর বিছানার চাদর যদি কুচকে টুসকে থাকে ওর নাকি এগুলো একদম ভালো লাগে না। তো তাই জন্য বেশিরভাগ কি আমার ঘরে খুব কমই, যদি একদিনের জন্য এরকম আমি পিছলে বেড কাভার টেড কাভার পাতি, কোনো দিনও আমি মনে হয় পাতিনি। আর একদিন মনে হয় একবার কি এর সময় পেতেছিলাম, সাথে সাথে তোমার দাদা বলছে এটা উঠিয়ে নাও, এইরকম ও এই বেড কাভারের মধ্যে না ঘুমাতেই পারে না। তো এদিকে দেখো এবার এই বেড কাভারটাকে ভালো করে একদম টান টান করে পেতে নিলাম, ঠিকঠাক করে নিলাম। এবারে বালিশ কাভারগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি, আর বালিশ কাভারগুলোও কিন্তু সেম, এখানে যেরকম বেড কাভারের ইয়েটা সেমভাবে কিন্তু বালিশ কাভারগুলোও কিন্তু করা। তো এদিকে দেখো এবারে বালিশ কাভারগুলো কিন্তু আমি এখন এই যে লাগিয়ে নিচ্ছি বালিশ কাভারগুলোকে লাগিয়ে ফুল বালিশ কাভারগুলোও লাগিয়ে নেব। আর দেখবে ঘরের আজকে বিছানার চাদরটা তো চেঞ্জ করলাম, তো এগুলো ধোয়াধুয়ি করলাম, তো একদম দেখবে ঘর দুটা দেখতেও কিন্তু বেশ অন্যরকম লাগবে। তো এমনিতেও তো এবার চৈত্র সংক্রান্তির কাজ তো আর করতে হবে না, ওই মাকড়সা যদি চোখে পড়ে এগুলো ফেলে দেবো, আর ঘরের কাপড় চোপড় এগুলো তো ধুতেই লাগবে বলো। আর এমনি তো আমার একটা মানে ইয়ে চলছিল, মানে শরীরটা যেহেতু ভালো ছিল না, তো ভাবছি শরীরটা একটু সুস্থ হয়ে যাক, তারপর ঘর ধরে সমস্ত কিছু একটু কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো। তো বিছানাটা তো চুলকানোর জন্য, না হলে আর 1-2 দিন বাদেই কিন্তু বিছানাটা ধুতাম। এমনি তো চৈত্র সংক্রান্তির ইয়ে, তো ধোয়াধাইটা তো করতেই লাগবে। ধোয়াধাই বলতে সব কিছু না, শুধু বিছানার চাদর পর্দা এগুলো একটুখানি ধুয়ে দেবো, কারণ কদিন আগে 1 মাস মনে হয়নি ধোয়া হয়েছে যে, তো তাই। তো এদিকে দেখো এবারে ওই যে বালিশ কাভারগুলোও কিন্তু 2টা ইয়ে করে নিয়েছি।
এদিকে দেখো এবারে বালিশ কাপড় টাপড় তো লাগানো হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়েছি, আর এদিকে কম্বলটাও আমার শুকিয়ে গেছে। এবারে কিন্তু কম্বলটাও গুছিয়ে নিলাম, আর ওই যে বেড কাভারটা এগুলোকে এখন কিন্তু গুছিয়ে রাখবো। এখন তো আবার ওই যে বৃষ্টিটা হওয়াতে হালকা হালকা একটু ঠান্ডা দিচ্ছিল, একদিকে পাতলা কম্বলটা এখন তুলবো না, একদম চতুর্মাসটা যাক, তারপর না হয় পাতলা কম্বলটা তুলে তারপর কাঁথা নামিয়ে নেবো। তো একদিকে তুললাম না, কিন্তু ভালোই হয়েছে, কারণ এখন সেদিন বৃষ্টি হওয়াতে না হালকা হালকা কিন্তু ঠান্ডা দিচ্ছিল। তো এদিকে দেখো এবারে বেড কাভারটাকে গুছিয়ে নিচ্ছি। এই বেড কাভারটা আমার খুব ভালো লাগে, কালারটাও না একটা ফোঁটা নষ্ট হয়নি। এটা তো যতবার পাতি যতবার ধুয়ে গুছাতে যাই তখনই কিন্তু তোমাদেরকে আমি কথাটা বলি, একটা জিনিস ভালো হলে না দেখবে তখন কিন্তু সবসময় এই যার কাছ থেকে আনলাম বা এই জিনিসটার কথা কিন্তু আমরা সবসময় বলি। সেই রকম মানুষের ক্ষেত্রেও যে মানুষটা ভালো বা যে মানুষের সাথে তুমি চললে সে খুব ভালো, সে মারা গেলেও নাকি সেই লোকের কথা কিন্তু সবাই সবসময় বলে যে না লোকটা ভালো ছিল, লোকটা একটু অন্যরকম ছিল, সবসময় ভালো কথা। আর যে একটা খারাপ লোক, একটা কোনো কিছু হোক, খারাপ লোকটা মারা যাক বা খারাপ লোকটা, তখন দেখবে লোকের মুখে মুখে থাকবে যে এটা মারা গেছে তো ভালো হয়েছে, এটা এরকম ছিল, এটার হবে না এরকম, এটা তো হবে। খারাপ লোকের কথা দেখবে মানুষও কিন্তু নিন্দাটা কিন্তু করেই, কিন্তু খারাপ লোকের একটা কোনো কিছু হলে। আর ভালো জিনিসেরও দেখবে মানুষও কিন্তু সেভাবেই মূল্যায়ন করে। তো সেই ইয়েতে না ওই যে বেড কাভারটা ভালো হওয়াতে সব সময় কিন্তু আমি এই কথাটা বলি, আমার বাটিকের নাইটিটাও আর এই বেড কাভারটাও খুব যে ভালো হয়েছে। আর এদিকে দেখো এই দরজাটা তো কবে ধরেই আমি মুছতাম, কিন্তু মুছা আর হচ্ছে না। তোমাদের দাদাভাই সেদিন বলছিল লাগবে না দরজা, আমি না হয় মুছে দেবো। কিসে তোমাদের দাদাভাই মুছে দেবে আমাকে? তা আমি তাই ওই যে একটুখানি এই যে যতটুকু পারছি ঠিকঠাকভাবে ভালো করে যে একটু মুছবো, সেটা আর হচ্ছে না। ওই যতটুকু পারছি ততটুকুই একটু ইয়ে করে করছি। তো এই যে দেখো এবার এই যে মুছে নিয়েছি, মুছে দিয়ে এবার এই সাইডটা ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে ঘর তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই যে বারান্দার এই সাইডটা ঝাড় দেবো, দিয়ে এদিকে আমি কিন্তু উঠোনের সামনের জায়গাটা ঝাড় দেবো। তার আগে আমি এখন পাপোশটাকে ভালো করে একটু ঝেড়ে দিচ্ছি। পাপোশগুলোকেও একটু ঠিকঠাক করে যে একটা কোনো কিছুর সাথে ভালো করে ঝেড়ে দিব, ওইটা আর হচ্ছে না। তো পাপোশটাকেও এই যে এখন ঝেড়ে দিচ্ছি। আমাদের লাইফে দেখবে জীবনে কত কিছু যে ঘটে, তো সব কিছু বলা যায় না, সবাইকে তো আর বলা যায় না। আর এটা তো হলো একটা ইয়ে, তো ওইটার মধ্যে তো আমি মনে করি জীবনের সব কিছু না শেয়ার করাই ভালো। কি করছি কি না করছি ওটা যেগুলো শেয়ার করার মতো ওগুলো শেয়ার করা ভালো, আর বাদ বাকি আমি মনে করি অত শেয়ারটা না করাই ভালো। আর সবার কাছেও দেখবে তুমি যেরকম এই প্ল্যাটফর্মটা সব কিছু শেয়ার করতে চাই না, এরকম জীবনের অনেক মানুষও দেখবে থাকবে, সবার সাথে সব কিছু কিন্তু শেয়ার করা যায় না। আমাদের জীবনে এরকম কত কিছু কিন্তু জীবনে ঘটে থাকে, ভালো খারাপ সুখ দুঃখ অনেক কিছু কিন্তু ঘটে থাকে। সুখটা দেখবে সবার সাথে শেয়ার করা যায়, কিন্তু দুঃখটাও কিন্তু মানুষ বুঝে শেয়ার করতে হয়। কারণ অনেকে আছে তোমার দুঃখ দেখে কিন্তু হাসবে বা তোমার দুঃখ হলে খুশি হয়, আবার অনেকে দেখবে তোমার সুখে আবার কিন্তু অনেকে আবার জ্বলে, এরকম এরকমটাও হয়। কিন্তু অনেকে দেখবে দুঃখ দেখলে বলবে না ঠিক আছে, আবার সুখ দেখলেও জ্বলবে কেন তুমি সুখ করছো। ঘরদোর গুছিয়ে নিলাম, গুছানো বলতে ওই বিছানার বেড কভার একটা পাতলাম অতটুকুই। আর ঘর তো তেমন আজকে আর পরিষ্কার করিনি, যেহেতু কালকে করেছিলাম। আর শরীর খারাপ কদিন থাকাতে এখনও তো শরীর ঠিকঠাক হয়নি, এখনও সমস্যাটা আছে, পুরোপুরি একদম ঠিক হয়নি এখনও। তো তার জন্য না শরীরটা এত পরিমাণে দুর্বল হয়েছে, কাজ করতেই পারি না। ঘুম থেকে আজকে উঠতে গেলাম বিছানা থেকে মাথা ঘুরাচ্ছে, রান্নাঘরে গেলাম মাথা ঘুরাচ্ছে, এরকম আমার চোখ মুখের অবস্থা দেখো। আর এখন বাজে 12টা 25 বাজে। তো এদিকে ঘরের কাজ তো শেষ, এবার এখন জল খাবো। আমার এত পরিমাণে জল কম খাওয়া হচ্ছে, আগে একটা সময় খুব জল খেয়েছি, আর এখন আমার জল খেতে অসুবিধা নেই, কিন্তু জল খাওয়ার কথা মনেই থাকে না। তাই কালকে থেকে একদম পুরো করে নিয়েছি যে আমি স্নানের আগে প্রত্যেক দিন 1 লিটার করে জল খাবো। সারাদিন তো জল খাই, কিন্তু স্নানের আগে ওই 1 লিটার করে জলটা খাবো, নাহলে জল খাওয়ার কথা আমার যেন মনেই থাকে না। তো এদিকে দেখো বিছানাপত্র পুরো একদম গুছিয়ে গেছিয়ে নিলাম, ঘরদোর পরিপাটি আছে। এবারে রান্নাঘরে গিয়ে জলটা খাই আর বাসনগুলোও গুছিয়ে রাখি। তাল নেই সংসারের কাজে বাজে শরীরে কোনো কিছুতেই যেন আর তালমিল খুঁজে পাচ্ছি না, কবে যে আবার সব কিছু ঠিকঠাক হবে। এদিকে তো চলে আসলাম স্নান টান করে, এসে এদিকে সিঁদুর টুদুর পরে নিলাম, পরে এদিকে ঠাকুর প্রণামও করে নিলাম। ঠাকুর প্রণাম করে এদিকে আমি এখন ঠাকুরের গানটাও শুনলাম, ঠাকুরের গান শুনছি। আর এদিকে কিন্তু আমি এখন জলটাও খেয়ে নিচ্ছি। ঠাকুরের গান, কী ঠাকুরের গান শুনছি বলো তো? ওই যে ঠাকুরের গান শুনছি, হনুমান চল্লিশার যে পাঠ হয় ওই পাঠটা আমি কিন্তু এখন শুনছি প্রত্যেক দিন। আজকে আমার শরীর যখন ভালো হচ্ছিল না, ভালো হচ্ছিল না বলতে কি, শরীরের এই সমস্যার যখন হয়েছিলাম না, তখন প্রত্যেক দিন আমি স্নান টান করে এসে এই ঠাকুরের আমি প্রত্যেক দিন এই গান শুনতাম, এই হনুমান চালিশার যে ইয়েটা হয়, তো ওইটা প্রত্যেক দিন আমি শুনতাম। তো এটা আজকেও শুনছি, স্নান টান করে এসে করি। আর এদিকে জলটা খেয়ে নিলাম, বললাম না স্নানের আগে যে 1 লিটার জল খাবো, তো অর্ধেক খেয়েই আমি স্নানে চলে গিয়েছিলাম। তো এখন আবার একটুখানি খেলাম,
খেয়ে এদিকে দেখো এবার একটুখানি শুয়ে থাকবো। আর কবে বলেছিলাম চুল কাটবো চুল কাটবো, শরীরই ভালো না, আর কিসের পার্লারে যাবো, আর কী করবো বলো। তো এদিকে দেখো এবার আমি তো শুয়ে রইলাম, এখন আর তেমন কাজ নেই, এখন রেস্ট করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই।